প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি ওই মূলত এদের গ্রেফতার প্রসঙ্গে কথা যখন বলছিলাম, উনার সাথে কথা বলার পর আমি পরিষ্কার হয়েছি উনি এই গ্রেফতারের কথা উনি জানতেন না। কিভাবে জানবেন না? এটা তো একদিনের একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়ে যায় না, একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। জি, আপনি এটা শুনেছেন? আমি কথা শুনতে পাচ্ছি, কিন্তু গলাটা কার? এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না? আমার এক চাচির গলার মতো লাগছে। কিন্তু আমি যেটি বলছিলাম যে বিশেষ করে আপনারা যে বিষয়টি অস্বীকার করছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে জাতিসংঘের সেই রেফারেন্স, এটা আমি বলছিলাম, আপনি বলছিলেন কোন প্যারা, এখানে বলা হচ্ছে আমরা দেখলাম 117 তে যেটা আপনি বলেছেন। জি জি, তারপরে গতকালই দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলছেন যে যেই তদন্ত সংস্থার প্রতিবেদন যেটি জমা দেওয়া হয়েছে সেখানে কি কি আছে, এবং সেখানেও তিনি বলছেন যে ভিডিও আছে, অডিও আছে, এবং সেই অডিওগুলোর মধ্যে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ফোন আলাপ, যেখানে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন মারণাস্ত্র ব্যবহারের। আমরা সেই আলাপে আসবো। তাজুল ইসলামের কথা আর রাস্তার উন্মাদের কথার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই কেন, এবং সেটা আপনিও বোধ করে অনেক কিছু জানবেন। তাজুল ইসলাম ঠিক কতটুকু সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে এখানে আছে, এবং এই পজিশন আসলে সে হোল্ডই করতে পারে না, সে লিগাল রাইটই নাই, গভর্নমেন্টই অবৈধ, সেটাতে আমি আসছি। কিন্তু এইখানে আপনি দেখেন 117 নম্বর প্যারার আমি মাঝে একটু আপনার সাথে রেফার করি। সিনিয়র অফিসিয়াল testimony also indicated that in a meeting held the next day the prime minister herself, আচ্ছা এই সিনিয়র অফিসিয়ালটা কে? যেই সিনিয়র অফিসিয়ালরা ওই সময় ছিলেন, মানে ওই সময়টাতে প্রত্যেকে তো এক্সাইলদের মধ্যে আছেন। এক্সাইল, তারা কেউ নির্বাসিত, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সিনিয়র অফিসিয়াল বলতে যদি আপনি ধরেন এই জায়গাতে সিনিয়র অফিসিয়াল বলতে আপনি কাকে কল্পনা করেন? সবাই কিন্তু এক্সাইলড না। বিজিবি প্রধান যিনি আছেন তিনি এখনো আছেন। বিজিবি প্রধান এখানে ছিলেন। বিজিবি প্রধান আগের দিনের মিটিংটাতে ছিলেন, কোর কমিটির যে মিটিং, স্বরাষ্ট্রমন্ত্রী আশরাফ সিদ্দিকীর গল্পটা বলি আপনাকে। আশরাফ সিদ্দিকীর গল্পটা একটু শুনেন। আশরাফ সিদ্দিকী ছিলেন ডিজিএফআই এর এআইবি তে ছিলেন তিনি একটা সময়, তাই না? আচ্ছা, তিনি বলেছেন যে তিনি যখন এই জঙ্গিদের, এই টোকাইদের আন্দোলনের পরে যখন সে বলছে যে না আমি তো বিজিবিকে এটা বলিনি, নামাতে বলিনি, বিজিবি তো রাস্তাতে ছিল। উনি তো দুই রকমের কথা বলছেন, উনার তো অনেকগুলো টেস্টিমনি আছে যে এই ধরনের অপরাধ ক্ষমা করা হবে না যখন আন্দোলনটা চলছিল তখন। এরপরে তিনি আরেক কথা বলেছেন। এই আশরাফ সিদ্দিকী একসময় ডিজিএফআই ছিল, এবং তিনি যখন ডিজিএফআই এর এআইবি তে ছিলেন তখন আমাদের সিরিয়াসলি আমরা প্রশ্ন রেইজ করেছিলাম যে ডিজিএফআই এর এত ডকুমেন্টস, বিশেষ করে পলিটিক্যাল ব্যুরোর ডকুমেন্টস গুলো সমস্ত কিছু লিক হয়ে যায় কিভাবে হচ্ছে। তাকে আমরা সিরিয়াস ধরনের একটা মৌল মনে করি, এবং মনে করি এই পুরো ঘটনার সাথে, চক্রান্তের সাথে তার একটা সংযোগ আছে। আপনি এটা বাদ দেন, আমার তার ব্যাপারে আমার সন্দেহ, এটা বাদ দেন। আমার একটা কথা বলেন তো, যে সিনিয়র অফিসিয়াল বলতে আপনি বলছেন যে বিজিবির প্রধান এটা বলছেন, মানে সিনিয়র অফিসিয়ালকে সেটা তো এখানে উল্লেখ করা হয় নাই, কিন্তু সিনিয়র অফিসিয়াল যারা আর কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা স্বরাষ্ট্রমন্ত্রীর কোর কমিটির সাথে বৈঠকে ছিলেন, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান, গোয়েন্দা সংস্থাগুলোর পুলিশ প্রধান জেলে আছেন, র্যাব প্রধান নেই, আমি জানি পুলিশ প্রধানের সাথে কথা বলেছে জাতিসংঘ, উচ্চপদস্থ কর্মচারীরা নেই, সেখানে মন্ত্রীরা নেই। আমি অন্তত পক্ষে এই মিটিং এর ভেতরে যারা আছে বা যারা ছিল বা থাকতে পারে একজনও বাংলাদেশে নেই। আমি আপনাকে এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম। এই তো বিজিবি প্রধান আছেন, পুলিশ প্রধান জেলখানায় আছেন, এবং জেলখানার মধ্যেও তার সাথে কথা হয়েছে। পুলিশ প্রধানের বক্তব্য জেলখানাতে নিয়েছে বলে আপনি বলছেন? হ্যাঁ, নিয়েছে। জাতিসংঘ সেটা বলেছে, একবার নিতে পেরেছে, পরের বার তাকে নিতে দেওয়া হয় না, এই জন্য তারা জাতিসংঘ রিগ্রেট করছে, ফলো আপ করতে দেওয়া হয় নাই। তাহলে আপনার যিনি এই মুহূর্তে জেলখানাতে আছেন, বা তিনি তার মামলা নিয়ে নিজে জিওপরাইজ করার জন্য বলবেন যে আমি এটার সাথে যুক্ত ছিলাম? না, তিনি যুক্ত ছিলেন, কি মনে হয় তিনি যুক্ত ছিলেন তা তো বলেন নাই। তিনি তাকে মানে আলটিমেটলি তো আপনার কমন রেসপন্সিবিলিটির প্রসঙ্গ যখন আসছে, যখন আপনার এই আলাপটা আসছে, তিনি নিজে দোষী সাব্যস্ত করার জন্য বলবেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, আসলে খুন করতে বলেছে। মানে আপনি জাস্ট আমরা একটা কমন সেন্স অ্যাপ্লাই করি যে আমাকে বলবেন, আর কি বলেছেন সেটা তো আমি দেখিনি, আমি শুনিনি সামনে গিয়ে।
ফলে আপনাকে আমি এই কারণেই বললাম কিন্তু যে জাতিসংঘ একটা বিশ্বাসযোগ্য সংস্থা, কারণ জাতিসংঘের কারিগরি সহায়তা তখন তৎকালীন প্রধানমন্ত্রী। কোনটা বিশ্বাসযোগ্য সংস্থা? মানে জাতিসংঘকে কি একটা ক্রেডিবল সংস্থা বলে আপনারা মনে করেন না? আচ্ছা, জাতিসংঘ একটা ক্রেডিবল সংস্থা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। জাতিসংঘ যদি একটা ক্রেডিবল সংস্থা হয়, জাতিসংঘের রুলস এবং রেগুলেশনের ভেতরেই তারা থাকবেন, তাই তো? এটাই তো হওয়া উচিত, তাই না? হওয়া উচিত। তারা তারা কোনো ধরনের রুলস ভাঙবেন না, কারো সার্বভৌমত্বে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। আপনি বলবেন যে সেনাবাহিনীকে সেই না না না, আমি সেটা তো নিশ্চয়ই তারা করবেন। তাহলে তিনি যে বিবিসি হার্ট টকে যে বক্তব্যটা দিলেন সেটা কি? একদমই সেই প্রশ্নটা আমারও জেগেছে যে কিভাবে তিনি কোন এখতিয়ার বলে প্রধান, অর্থাৎ জাতিসংঘের যিনি এই এখন আপনি একটার সাথে আমরা একটাতে আসবো, যেটা হচ্ছে যে দেখেন এইটা একটা ট্যাকটিস। স্বাভাবিকভাবেই আমরা যখন কারো ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করি তখন আমরা তার অতীত ভূমিকাগুলো, এই পুরো ঘটনাটাতে আমরা তার ভূমিকা কি দেখি। একটা মানুষ যিনি সরাসরি এই আন্দোলনে হস্তক্ষেপ করেছেন, এই আন্দোলনকে যারা থামাতে পারতেন, যারা এটাকে শান্ত করতে পারতেন, সেই সেনাবাহিনীকে তিনি ধমক দিয়েছেন যে কোনোভাবেই যাতে তিনি সরকারের কথা শুনে রাস্তাতে তারা না নামে। আমি তার পুরো বক্তব্যটার ট্রান্সক্রিপ্ট আপনাকে দিতে পারি, সেখানে একটা শব্দ লেখা নেই যে তোমরা কোনো অন্যায় কাজে যাবে না, এই ধরনের কোনো কথা বলা নেই। এবং অন্যায় কাজে যদি যায়, বল প্রয়োগ করতে তারা না করেছে, আহ্বান করেছে, করলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে একেবারেই ঠিক না। আমি আপনাকে, কারণ এইটার আমি তো জাতিসংঘে কমপ্লেন করেছি, ফলে আমি এই ট্রান্সক্রিপ্ট আমি আসলে নিজেই তার বক্তব্যটা শুনে এভরি ওয়ার্ড, সে কোথায় কোথায় পজ দিয়েছে, কোথায় কোথায় থেমেছে, সেটা শুদ্ধ আমি আসলে ট্রান্সক্রিপ্ট করেছি। ফলে আমি আসলে কিন্তু এই পুরো আমি এই প্রশ্নটা করেছিলাম, আমি এই প্রশ্নটা যখনই সম্ভব হয় করি যে তিনি আসলে কোন এখতিয়ার বলে, তিনি কি এটা করতে পারেন? একটা সভরেন রাষ্ট্রের সেনাবাহিনীকে এই বিষয়টি তিনি বলতে পারেন? আপনি যদি বলেন, আমি আপনাকে কিন্তু সেটা পড়ে শোনাতে পারি এক্স্যাক্টলি তিনি কি বলেছেন। এটা যদি আমি আপনাকে পড়ে শোনাই, আমার মনে হয় আপনার কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে যে এক্স্যাক্টলি তিনি। আমি শুনেওছি নিজুম মজুমদার, আমি একদম হার্ট টকের সেই ইন্টারভিউটা শুনেছি, আমি মানে নিজেই শুনেছি তার বক্তব্যটা। সেখানে আপনি যে শব্দটা বলেছেন সেই শব্দটা ছিল না। আচ্ছা, তো কিন্তু সেনাবাহিনীকে যে আহ্বানটা করা হয়েছে সেই ব্যাপারটা আমি শুনেছি আসলে এক্স্যাক্টলি। আপনি আমাকে বলেন তো, এখন আমরা যে আলাপটাতে যাব আর কি, যে আলাপটাতে যেতে চাই, সেটা হচ্ছে যে উনি আমাদের যে জাতিসংঘের যে আর্টিকেল 38 আছে, আর্টিকেল 100 আছে, সেইটা অনুযায়ী তিনি কোনো সার্বভৌম রাষ্ট্রের কোনো অফিসার, কোনো একটা বাহিনীকে তিনি এরকম নির্দেশ দিতে পারেন? তিনি কি নির্দেশ দিয়েছেন? আপনি আরেকবার একটু দেখুন। এবং তিনি কি নির্দেশ দিয়েছেন? তিনি বলছেন পরবর্তীতে শান্তিরক্ষী মিশনে তারা আসলে যেতে পারবেন না, হয়তো এরকম একটা বিষয়। এটার মানে কি? তার মানে উনি প্রভাব বিস্তার করেছেন। প্রভাব বিস্তার করেছেন বলতে পারেন। শান্তিরক্ষী মিশন তো আবার জাতিসংঘের অধীনে, তাদের কিছু শর্ত আছে যে এই করা যাবে বা করা যাবে না। দেখেন, আমি আপনাকে একটা করে আসছি। আমার মনে হয় এটা একটু ক্লিয়ার করি আমরা। সেটা হলো যে জাতিসংঘের তিনি একটা আমাদের যে আর্টিকেল 100 যেটা আছে, সেইটার আমরা একটু পড়বো আসলে। এটা না পড়লে আমার মনে হয় না এটা একটু ক্লিয়ার হবে না। কারণ হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো একটু ভালো করে জানা দরকার দর্শকদের জন্য, যে এই যে কথাগুলো বলা হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে একটু আপনাকে সময় নিব আপনার কাছ থেকে। একটা সেকেন্ড প্লিজ। কারণ হলো যে আমার মনে হয় যে এই জিনিসগুলো খুবই পরিষ্কার করা দরকার আমাদের মানুষের কাছে। সেটা হচ্ছে যে আর্টিকেল 39 এবং আর্টিকেল 100টা আমরা পড়বো। Article 100 of the United Charter explicitly mandates the United Nations official must maintain neutrality and refrain from taking action that may reflect political bias or external influence. 100 বলছে। 39 বলছে যে 39 of the UN Charter states that only the United Nations Security Council has the authority to determine threats to peace and take necessary action. এই যে জাতিসংঘের এই যে উনি যে বলছেন যে পিস কিপিং এ দিবে কি দিবে না, এটা কি তিনি সিদ্ধান্ত নেন? এটা কি ভলকার টুর্ক সিদ্ধান্ত নেন? কিন্তু জাতিসংঘ সিদ্ধান্ত নেন যে কি শর্ত পালন করতে হবে বা কিছু ভায়োলেশন থাকলে তাকে পাঠানোর যোগ্যতা হারাবেন। একটু শুনেন, আমি বলি আপনাকে, একটু শুনেন আমার কথা। আমাকে খালি এই প্রশ্নের উত্তরটা দেন, ভলকার টুর্ক কোনো একটা সেনাবাহিনী প্রধানকে ফোন করে কি বলতে পারেন যে আপনারা রাস্তায় নামবেন না? ইয়েস অর নো?
না মানে এই বিষয়ে অ্যানসারটা আমি এভাবে দিব না কারণ কি কেন দিবেন না কেন এখানে তো আর্টিকেল 100 এবং 39 কারণ সেখানে আরো কিছু বিষয় আছে আমিও পড়েছিলাম আসলে যে সেখানে বলা আছে যে কিছু কিছু ক্ষেত্র ছাড়া মানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানোর ক্ষেত্রে কিছু বিষয় তারা মানে তারা বলতে পারে যে এই বিষয়টা পূরণ করে পাঠানো যাবে বা যাবে না। রেফার মি দ্য আর্টিকেল I would love to আমি আসলে এই আলোচনার দিকে ওই আলোচনার দিকে খুব বেশি যাব না। নিজু মজুমদার আমার প্রশ্নটা আপনার কাছে ছিল জাতিসংঘ ক্রেডিবল সংস্থা কিনা একটা ইন্টারকানেক্টেড হ্যাঁ হলো না তাহলে আমাদের সংস্থাগুলোকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো আমি আপনাকে বলছি কেন পাঠানো হয় নিজু মজুমদার যদি একদমই ক্রেডিবল না ভুয়া সংস্থা হলে কেন আমরা আমাদের বাহিনীগুলোকে পাঠাই? শারমিন আপা এখানে কমপ্লিটলি দুই ধরনের কোশ্চেন আমাকে করেছেন। আমি আপনাকে উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিব, এসেছি জবাব দেওয়ার জন্য। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতিসংঘর যেই আর্টিকেল আছে সেইটাকে সে ব্রিচ করেছে কিনা। আপনি বলেছেন উত্তরটা আপনি সরাসরি দিতে চান না। আমি জানি না কারণ আমাকে এখন আর্টিকেল খুলতে হবে, তাহলে আমাকে সময় নিতে হবে, কারণ আমার কাছে এই রেফারেন্সটা একটু করে দেখতে হবে। আমি আপনাকে পাঠাই, আমি আপনাকে এখনই হোয়াটসঅ্যাপ পাঠাই, আমার ডেস্কটপে খোলা আছে, পাঠাবো? পাঠান। পাঠাই, আপনি একটু দেখেন। আমার কাছে আমরা তো তাকে চিঠি দিয়েছি, আমার কাছে মনে হয় যে এটা আপনার একটু দেখা প্রয়োজন। তাহলে আপনারা জাতিসংঘকে ক্রেডিবল সংস্থা মনে করেন না? জাতিসংঘকে ক্রেডিবল সংস্থা মনে করি কিংবা না করি সেটা থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা যে এই ব্রিচ করেছে, এই ব্রিচের পরে আমার কি তাকে একটা ক্রেডিবল সংস্থা মনে করা উচিত? আপনি আমাকে বলেন, মানে এরকম একটা সিচুয়েশনে ওকে কি আমার ক্রেডিবল সংস্থা মনে করা উচিত? না, কিন্তু তারা যা বলছে তাহলে সেই বিষয়গুলো আমি আপনাকে চিঠিটা পাঠিয়েছি, যে চিঠিটা ওদেরকে ড্রাফট করা হয়েছে সেখানে আর্টিকেলগুলো আমি লিখে দিয়েছি, আপনি একটু ওপেন করুন দেখুন, আমরা কোট করে দিয়েছি। সেখানে আর্টিকেল 39 এর কথা বলা আছে, আর্টিকেল 100 এর কথা বলা আছে। দেখুন জাতিসংঘের যিনি হিউম্যান রাইটস এর অফিসটা দেখেন, তিনি কিন্তু জাতিসংঘের পিস কিপিংটা তিনি নিয়ন্ত্রণ করেন না। জাতিসংঘের পিস কিপিং যারা নিয়ন্ত্রণ করেন সেটা আলাদা, আর তিনি শুধুমাত্র হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছেন কি হয় নাই সেইটাও উনি বিচার বিশ্লেষণ করবে। উনার কাছে অভিযোগ আসার পরে বা সুমোটো তিনি করতে পারেন, লেটস সে তিনি সুমোটো করতে পারেন, তদন্ত করতে পারেন ওই রাষ্ট্রের হেল্প। এটা আমি মনে করি কমপ্লিমেন্টারি। এই প্রশ্নটা আপনার মতো, মানে আমি এই প্রশ্নটা মনে জেগেছিল, আপনি হয়তো এটা নিয়ে রিসার্চ করেছেন, আমি করিনি, যে জাতিসংঘ মানে বলতে পারে কিনা বা ভলকার টুর বা জাতিসংঘ সেনা বাহিনীকে এই প্রসঙ্গে বলতে পারে কিনা যে তাদের শান্তিরক্ষী মিশনে যাওয়া না যাওয়া এরকম নির্ভর করবে। জবাবটা আমি দিচ্ছি। নিজু মজুমদার এটি একটা বিষয় হতে পারে, এই বিষয়ে আপনি একটা প্রশ্ন তুলতেই পারেন। আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দেই, আমি একটু লাইনটা শেষ করি, যে রেফারেন্সগুলো দিচ্ছে জাতিসংঘ, আপনারা সেটা অস্বীকার করছেন কিভাবে? না একটু স্মরণ করাই যে আমি কিন্তু আন্ডার ওথে আছি। আমি সিডনি সুপ্রিম কোর্ট অর্থাৎ নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, একই সাথে আমি নিউজিল্যান্ড হাই কোর্টেরও একজন আইনজীবী। ফলে আমি আন্ডার ওথ, আমি আপনাকে এমন কোন তথ্য ইউনাইটেড নেশন সম্পর্কে দিব না যেটা মিথ্যা। সুতরাং আমি আপনাকে আমার তরফ থেকে একটু কনফার্ম করতে চাই যে আপনি অ্যাজ এ লয়ার হিসেবে আমার কথাটা গণায় ধরতে পারেন, আপনার কাছে আমি দিলাম, এটা আপনার বিবেচনা। এখন আপনারা দেখেন যে যিনি এইটা তদন্ত করছেন তিনি নিজে বায়াস। এখন আমি কিভাবে আমার আর্গুমেন্টটা ফর্ম করছি সেটা একটু দেখেন, কেন আমি আলাপগুলো করলাম। যিনি নিজে বায়াস, যিনি নিজে তার সংস্থা, তার যে জব ডেসক্রিপশন আছে যে তিনি যেই এই আর্টিকেলগুলোকে মেনে চলবেন, তিনি তার কাজ, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তিনি করবেন, এগুলো তিনি ব্রিচ করেছেন। যিনি তার নিজের কাজ ব্রিচ করেন, একটা সভরেন কান্ট্রির উপরে হস্তক্ষেপ করেন, একজন সেনাপ্রধানকে ভয় দেখানোর চেষ্টা করেন, তিনি যখন আবার একটা রিপোর্ট প্রস্তুত করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন, সেই রিপোর্টটা কি বায়াস হবে কি হবে না আপনি আমাকে বলেন। জি ব্যারিস্টার নিজুম মজুমদার, আপনি আইনি ভাষায় যেটি বলছেন, বেনিফিট অফ ডাউট, আইনি ভাষাই তো, মানে অবশ্যই আপনি বলেন যে ক্রিমিনাল কেস প্রমাণ করবার জন্য, আমি একটু বলি যে যদি ক্রিমিনাল কেস প্রমাণ করবার জন্য একটা ডাউট ক্রিয়েট করা যথেষ্ট হয়ে থাকে তাহলে সেই ডাউটটা হয়তো আপনি ক্রিয়েট করতে পারেন, কিন্তু যে ভিডিও চিত্র যেগুলো আমরা আমাদের চাক্ষুষ বা চোখে দেখা, ডাউট তৈরি করিনি। আপনাকে যদি আমি বলি, মানে ব্যাপারটা একটু দেখেন, ব্যাপারটা আপনি যেটা ভাবছেন যে আমি একটা মেয়ার ডাউট ক্রিয়েট করেছি, একেবারেই তা না। আজকে আপনার এই দর্শকরা, নিশ্চয়ই সম্মানিত দর্শকরা শুনছেন, জানবেন, আমাকে কেউ ভালোবাসুক, পছন্দ করুক, অপছন্দ করুক, কিন্তু লজিকই। আপনি আমাকে বলেন যে পুরো একটা সিনারিওর ভেতরে আমি এইটা এস্টাবলিশ করতে পারছি যে এই লোকটি একটা বায়াসড লোক, এই লোকটি নিজে তার সংস্থার রুল ভঙ্গ করেছে,
আমরা তো প্রথমেই প্রশ্ন তুলবো যে উনার কি এখতিয়ার আছে কিনা যে ফার্দার ইনভেস্টিগেশন কন্ডাক্ট করার জন্য। আপনি জানেন কোর্টে যখন কোন একটা মামলা যায়, প্রথমে যখন হাইকোর্টে রিট পিটিশন করে, প্রথমে যখন এই রিট পিটিশনের ভেতরে কিছু রিট পিটিশন আছে আপনার, এইটাকে বলে হচ্ছে আপনার লুকাস স্ট্যান্ডি। লুকাস স্ট্যান্ডি মানে হচ্ছে যে যেই লোকটি মামলা করেছে তার এখতিয়ার আছে কিনা। সেই আপনি এখন যদি কেউ যদি বলা শুরু করে যে আচ্ছা এখতিয়ার আছে কিনা এটা আমরা পরে দেখবো, আগে দেখি যে উনি যে অভিযোগটা করেছেন সেটা কি মিথ্যা কিনা, ওটা তো আমরা অনেক পরে যাব। প্রথমে যাবো যে জাতিসংঘ যে প্রতিবেদনটা দিচ্ছে তারাও বলছে এটা আইনে মানে আদালতে প্রমাণ করার জন্য যথেষ্ট না, সেই স্ট্যান্ডার্ডে তারা যথেষ্ট না, আরো ফার্দার দরকার। আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখিয়েছি আপা।